12-14টা সিঁড়ি যাওয়ার কোনো সুযোগই ছিল না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছিল। উপরতলায় যারা, তারা হয়তো এই গ্রিলটা ভাঙতে পারেনি এবং আমরা শুনেছি তাদের 10 জন ওখানেই মারা গেছে। বিল্ডিং ধুমাতে অন্ধকার, চোখ কিচ্ছু দেখা যায় না আর নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। রাজধানীর বনানীতে আগুনের ঘটনায় গণশুনানিতে বেঁচে ফেরাদের বিভীষিকাময় অভিজ্ঞতার বর্ণনা। ফায়ার এক্সিট ছিল অত্যন্ত সরু। কোনো তলায় নাকি আবার এক্সিট ডোর আটকানো ছিল। একটা মাত্র সিঁড়ি ছিল, স্মোক গুলো এর ভিতরে ট্র্যাপ করেছে। টেম্পারেচার ছিল 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। ভবনের জমির মালিক সহ 2 জন 7 দিন করে রিমান্ডে। বহুতল ভবনে কাল থেকে অভিযান। 24টি টিম ঢাকার প্রাথমিক পর্যায়ে বহুতল ভবনগুলিকে চিহ্নিত করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি তাহিয়া রুবাইয়াত অপলা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শিল্পে ব্যাংক ঋণের উচ্চ সুদের হারের কড়া সমালোচনা প্রধানমন্ত্রীর। জাতীয় শিল্প মেলার উদ্বোধন করে বললেন, সময় মতো ঋণ পরিশোধ করাও উদ্যোক্তাদের দায়িত্ব। স্বাধীনতা দিবসের আলোচনা সভায় জিয়াউর রহমানের নাম না বলাই ডক্টর কামালের বিরুদ্ধে বিএনপি কর্মীদের ক্ষোভ, স্লোগান। চতুর্থ ধাপের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। তিতাসে নির্বাচন স্থগিত। 106 উপজেলায় চলছে ভোট গণনা। পেট্রোবাংলা ও তিতাসের দুর্নীতি অর্ধেক কমলে গ্যাসের দাম বাড়ানো লাগে না, মন্তব্য হাইকোর্টের। বেশি দামে এলএনজি আমদানির ব্যাখ্যা দিতে বিইআরসিকে নির্দেশ। এবং রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়, গাছ পড়ে অনেক রাস্তায় যান চলাচল বন্ধ। রাজধানীর বনানীতে ঘটে যাওয়া মর্মান্তিক অগ্নিকাণ্ডের সময় বন্ধ ছিল ভবনটির জরুরি নির্গমন পথ। এছাড়া ভবনের সচেতনতা ও আগুন নেভানোর মহড়ার অভাবে বেড়েছে প্রাণহানি সহ ক্ষতির পরিমাণ। বেঁচে ফেরাদের বর্ণনায় উঠে আসে বিভীষিকাময় সেসব স্মৃতি। এদিকে বুয়েটের বিশেষজ্ঞ দল প্রাথমিকভাবে জানিয়েছে, ভবিষ্যতে ভবনটির ভাগ্য নির্ধারণ করছে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার উপর। সাতিলা শারমিনের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে সেই অগ্নিকাণ্ডের ভয়াবহ সময়ের বর্ণনা। স্বরাষ্ট্র এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আলাদা 2টি কমিটির আহ্বানে সাড়া দিয়ে 24 জন গণশুনানিতে অংশ নেন। বেরোনোর সময় রিসেপশন থেকে যে লিফটের দিকে যে গ্লাস ডোর, সেটা খোলার সাথে সাথে প্রচণ্ড ধোঁয়া ছিল। আমরা সিঁড়িতেও ঢুকতে পারিনি। প্রতিটা ফ্লোরে আগুন নিভানোর যন্ত্র ছিল, আমাদের প্রতিটা গার্ডের হাতে কিন্তু এই যন্ত্রগুলো ছিল, বাট কেউ ওইটুকু ক্যাপাবিলিটি রাখে না যে দৌড়ায় গিয়ে আমি ওটা নিভানোর চান্স নিব। ভুক্তভোগীদের অনেকের ধারণা 8 তলা থেকে আগুনের সূত্রপাত, যদিও সেই তলার কর্মরতরা জানান তারা আগুন নয়, দেখেছেন ধোঁয়া। স্যারকে সাথে করে নিয়ে আমি বললাম যে স্যার বাইরে ধোঁয়া কিসের, রিসেপশনের বাইরে ধোঁয়া। তারপরে আমরা দুজন ওই অবস্থায় নেমে চলে আসছি। শুনানি শেষে তদন্ত দল জানায় 3রা এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে। তারা বলেছেন ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। আমরা এখনই কিন্তু এটা সিদ্ধান্তে যাচ্ছি না। কোনো অ্যালার্ম তারা পায়নি, ফায়ার অ্যালার্ম তারা পায়নি। আমরা জিজ্ঞেস করেছিলাম যে কোনো ড্রিল কখনো হয়েছে কিনা জানেন কিনা, ফায়ার ড্রিল। তারা বলেছে এই ধরনের কোনো কাজ আমরা জানি না। ফায়ার সার্ভিসের আরেকটি তদন্ত দলও ভুক্তভোগীদের সাক্ষাৎকার নেন। ফায়ারে ইফেক্টিভ যে ফ্লোরগুলো, আমরা কিন্তু ওখানে ডেড বডি পাইনি। ডেড বডিগুলো আমরা পেয়েছি তার উপরের ফ্লোরগুলোতে। স্মোকে বের হয়ে যেতে চেষ্টা করেছেন, উপরে চলে গেছেন এবং সেখানে তারা শ্বাসরুদ্ধ হয়ে হয়তো মারা গেছেন। এর আগে রোববার সকাল থেকে বুয়েট, রাজুক, সিটি কর্পোরেশনের সমন্বয়ে গঠিত তদন্ত দল পর্যবেক্ষণ করে এফআর টাওয়ার। ফিজিক্যালি জিনিসগুলো দেখেছি, এখন এখানে আমাদের কিছু স্ক্যান করতে হবে। আমাদের কিছু ক্র্যাক দেখেছি আমরা কলামে, এই ক্র্যাকগুলোকে শনাক্ত করতে হবে, রডগুলোর অবস্থান জানতে হবে। এটা দিয়ে আমরা প্রাইমারি একটা হয়তো রিপোর্ট দিব। আগুন লাগার সাথে সাথে সেটাকে নিভিয়ে দেওয়ার মতন তাদের ট্রেন আপ করার কথা ছিল, কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে যে সিস্টেম কোথায় কাজ করেছে কিনা সেটা তো কোনো সময় প্র্যাকটিসই করেনি। তার ফলে এই জিনিসটাই কিন্তু আমি মনে করছি যে একটা মেইন ঘাটতি। আমাদের
বিল্ডিংয়ে হাজার দামি ইকুইপমেন্ট বসেও যদি আমাদের ট্রেনিং না দেওয়া হয় তাহলে কিন্তু এই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। রাজধানীর অভিজাত এলাকা হিসেবে খ্যাত বনানীর এই অফিস পাড়ার অগ্নিকাণ্ডের ঘটনার ভুক্তভোগীদের বর্ণনা এবং পর্যবেক্ষক দলের প্রাথমিক তথ্য থেকে জানা যাচ্ছে যে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এখনো তাদের জনশক্তির জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে এফআর টাওয়ারের জমির মালিক প্রকৌশলী ফারুক হোসেন এবং 19 থেকে 23 তলার মালিক তাজভিরুল ইসলামকে 7 দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত। পুলিশের পক্ষ থেকে করা 10 দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে দুপুরে এই আদেশ দেন ঢাকা মহানগর হাকিম সাব্বির ইয়াসির আহসান চৌধুরী। এদিকে মামলার অন্যতম আসামি নির্মাতা প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী মুকুলকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। রোববার দুপুরে আদালতে হাজির করা হয় এফআর টাওয়ারের জমির মালিক প্রকৌশলী ফারুক হোসেন এবং 19 থেকে 23 পর্যন্ত 5 তলার মালিক বিএনপি নেতা তাজভিরুল ইসলামকে। আসামিদের 10 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ অনুমতি চাইলেও জামিন আবেদন করেন তাদের আইনজীবীরা। শুনানির পর দুইজনেরই 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। মোহাম্মদ ফারুক উনি একসময় জমির মালিক ছিলেন। যখন এই ভবনের নির্মাণের জন্য ডেভেলপারের সাথে ওনার চুক্তি হয়, সে চুক্তির পরে উনি এই দায় দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেছেন। আমার মক্কেল প্রতিশোধ বৃদ্ধ লোক, তার হার্ট অপারেশন হয়েছে, এই সমস্ত কথা আমরা তার বলেছি। বিজ্ঞ আদালত আমাদের সমস্ত কথা শুনছে, শুনে সে তার জুডিশিয়াল আদেশ দিয়েছে। এটা আমার কোনো বক্তব্য নাই, 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছি। এর আগে শনিবার রাতে বাড়িধারা থেকে তাজভিরকে এবং বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ফারুককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশ বলছে আগুনের ঘটনায় রাজুক সহ অন্য কোনো সংস্থার গাফিলতি আছে কিনা সেটিও আসবে তদন্তের আওতায়। এই বিল্ডিংটি প্রথমে 18 তলা পর্যন্ত অনুমোদন ছিল, পরবর্তীতে এটাকে 23 তলা করা হয়েছে। তো এটার অনুমোদন আছে কিনা, রাজ্যকে এই অনুমোদন দিয়েছে কিনা সেই বিষয়টা এখন পর্যন্ত অস্পষ্ট। বৃহস্পতিবার বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ আগুনের ঘটনার পর অনুমোদনহীন 5 তলা এবং অগ্নি নিরাপত্তার যথাযথ ব্যবস্থা না থাকার অভিযোগ ওঠে। এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে 3 জনের নাম উল্লেখ করে বনানী থানায় মামলা করে। আসামি করা হয় অজ্ঞাত বেশ কয়েকজনকেও। তবে ভবনটির নির্মাতা প্রতিষ্ঠান রূপায়ণের চেয়ারম্যান লিয়াকত আলী মুকুলকে মামলার অন্যতম আসামি করা হলেও তিনি এখনও রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে একের পর এক আগুনের ঘটনায় অবশেষে নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো। সকালে রাজুকে ঢাকা শহরে বিদ্যমান বহুতল ভবন নিয়ে করণীয় ঠিক করতে সভা হয়। পরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জানান, ঢাকার অনুমোদনহীন ভবন ভেঙে ফেলা হবে। কাল থেকে 24টি দল বহুতল ভবন পরিদর্শন করবে। তবে সাধারণ মানুষ বলছে, কেবল কথা নয়, কাজে দৃশ্যমান অগ্রগতি দেখতে চান তারা। আতিকুর রহমান তমালের রিপোর্ট। রোববার রাজুকে যখন সভা চলছিল তখন বেইলি রোডের এই ভবনের লিফটে আটকা পড়েন এক ব্যক্তি। ঘণ্টাখানেক আটকা থাকার পর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার করে তাকে। যদিও এই ভবনের লিফটের কি সমস্যা হয়েছিল কিংবা আগুন লাগলে ভবন থেকে বের হওয়ার পথ রয়েছে কিনা তা জানতে গেলে ভবনের ভেতরেই ঢুকতে দেয়নি নিরাপত্তা কর্মীরা। 2-4 মিনিট আসলে এরপরে আমরা লিফটে চাবি দিই, ও লিফট খুলে দিছি, এরপরে হে বাইরে গেছে বাসে গিয়ে। কতক্ষণ ছিল? কতক্ষণ আমরা 5-10 মিনিট আসলে। আচ্ছা আচ্ছা, এর বেশি নেই। মানে কি আসছিল? মানে ফায়ার সার্ভিস আসছিল নাকি এই ঘটনায়? না, ফায়ার সার্ভিস আসছিল, অন্য কাজে আসছিল, তার লাস্টে এখানে কত দাঁড়ায় চলে গেছে। পাশের দোকানের কাছ থেকে পাওয়া গেল ঘটনার বিবরণ। ওই বরাবর তো লিফট পেয়ে ঠেকছে, ওইখান দিয়েই ওনারা বাড়ি করছে, বাড়ি করিয়া ওনার বাসায় পৌঁছে দিয়া আর আলোচনা কেটে দেওয়াল কেটে। আগুন সহ ভবনগুলোর নানা সীমাবদ্ধতা নিয়ে এ সংক্রান্ত বৈঠক শেষে দুপুর 2টার দিকে ব্রিফিং করেন গণপূর্ত মন্ত্রী। 24টি টিম ঢাকার প্রাথমিক পর্যায়ে বহুতল ভবনগুলিকে চিহ্নিত করবে। এই কোন বহুতল ভবনের নির্মাণ নিয়ম মানা হয়নি। মন্ত্রী বলেন, পরিদর্শনে গিয়ে যদি দেখা যায় অগ্নি নিরাপত্তা ও নকশা বহির্ভূতভাবে নির্মাণ করা হয়েছে তবে ব্যবস্থা নেওয়া হবে। সে সময় বিজিএমই ভবন নিয়েও প্রশ্ন তোলেন সাংবাদিকরা। যদি আদালতে নির্ধারিত সময়ের ভিতরে তারা তাদের ইমারত অপসারণ না করেন, আমরা স্টেপসে যাব। অনুমোদনের বাইরে কোনো অবকাঠামো থাকার কোনো সুযোগ নেই। রাজুকের এই অভিযানকে স্বাগত জানালেও আস্থা পাচ্ছেন না সাধারণ মানুষ। ঘটনা ঘটে গেছে তখন এটা নিয়ে আলোচনা হয়, কিন্তু এরপরে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে এটা ডিসমিস। আগুন লাগলে যেন ইমার্জেন্সি এক্সিকিউটের কোনো ব্যবস্থা থাকে। ফায়ার এক্সিটটা এটা তো একটু স্পেসটা বড় রাখা উচিত। তারা বলছেন, বড় কোনো দুর্যোগে নানা রকম উদ্যোগ নিতে দেখা যায়, কিন্তু 2 দিন পর সব চলে আগের মতোই। সে কারণে রাজুকের এই উদ্যোগ কতটা সফলতা পায় সেটাই এখন দেখার বিষয়। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ,
ঢাকা। শিল্পে ব্যাংক ঋণের জটিলতায় বড় বাধা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুদের হার কেন কমানো হচ্ছে না তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকালে প্রথম শিল্পমেলার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় শিল্প খাতকে বহুমুখীকরণ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা আরও বলেন, সময়মতো ঋণ পরিশোধ করাও শিল্প উদ্যোক্তাদের দায়িত্ব। একসময়ের কৃষিপ্রধান এই বাংলাদেশ আজ বিশ্বায়নের ধারায় ক্রমেই সমৃদ্ধ হচ্ছে শিল্প খাতের নানা সম্ভাবনায়। বর্তমানে দেশের মোট দেশজ উৎপাদনে শিল্প খাতের অবদান গিয়ে ঠেকেছে 33.71%। লক্ষ্য রয়েছে 2021 সালের মধ্যে এই ধারা উন্নীত করা হবে 40%। টেকসই শিল্প খাতের বিকাশে শিল্প উদ্যোক্তা সহ দেশি বিদেশি ব্যবসায়ী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে দেশে এই প্রথমবারের মতো আয়োজিত হলো জাতীয় শিল্প মেলা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী আয়োজনে প্রধানমন্ত্রী শিল্প খাতের বিকাশ ও সংকট নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, শিল্পের বিকাশে ব্যাংক ঋণ বড় জটিলতার কারণ। ব্যাংক ঋণ এক সময় সিঙ্গেল ডিজিটে ছিল, কিন্তু উঠতে উঠতে ডাবল ডিজিটে। আমার এখানে প্রশ্নটা হচ্ছে, এই ব্যাংকের মালিক যারা, তাদেরও তো শিল্প কলকারখানা আছে, তারাও তো ব্যবসা বাণিজ্য করে, তাহলে এখন আমাকে তো সেই জায়গাটা আগে হাত দিতে হবে। সুদের হার কমাবে না, তাহলে তাদের ব্যবসা কি কি আছে না আছে, ট্যাক্সটা ঠিক মতো দিচ্ছে কিনা, ভ্যাটটা দিচ্ছে কিনা, ব্যাংকের থেকে ঋণ নিয়ে ঋণ শোধ না দেওয়ার আর একটা প্রবণতা, এই প্রবণতাটাও দূর করতে হবে। শিল্পকে বহুমুখীকরণের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, উদ্যোক্তাদের মনোযোগী হতে হবে পরিবেশ রক্ষা কার্যক্রমেও। শিল্পায়ন, উৎপাদন এবং রপ্তানি এবং বাজারজাতকরণ আমরা বহুমুখী করতে হবে। আমাদের বর্জ্য ব্যবস্থাপনার কোনো পদক্ষেপই নেন না, অথচ এই বর্জ্য কারণেই যে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে, নদী নষ্ট হচ্ছে, সব নষ্ট, এটার দিকে কেউ নজরই দিতে চান না। এই বর্জ্য ব্যবস্থাপনার জন্য সামান্য কিছু টাকা খরচ করতে হবে, এই তো। সেটা যদি আপনারা করেন, তাতে আমাদের পরিবেশটাও সুরক্ষিত হয়। এবারের মেলায় সারা দেশ থেকে বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, কুটির এবং হাইটেক পণ্য সহ 300 উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। পরে এসব স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ঐক্যফ্রন্টের স্বাধীনতা দিবসের আলোচনা সভায় ডক্টর কামাল হোসেন তার বক্তব্যে বঙ্গবন্ধুর নাম বললেও জিয়াউর রহমান ও বেগম জিয়ার নাম না বলাই সভাস্থলেই বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মী। বিকেলে জাতীয় প্রেসক্লাবে পূর্ব নির্ধারিত আলোচনায় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন সহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের পর ডক্টর কামাল হোসেন বক্তব্য শুরু করেন। এ সময় তিনি স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বলতে গিয়ে বঙ্গবন্ধুর নাম বললেও জিয়াউর রহমান ও বেগম জিয়ার নাম না বলায় সভায় উপস্থিত বিএনপি নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ শুরু করেন। নেতৃবৃন্দ হলরুম থেকে বের না হওয়া পর্যন্ত তারা স্লোগান অব্যাহত রাখে। রাজধানীতে সন্ধ্যায় আকস্মিক ঝড় বয়ে গেছে। এতে কাঁটাবন এলাকায় গাছ উপড়ে পড়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস, তবে এতে কেউ হতাহত হয়নি। এদিকে পল্টনে ঝড়ে ভবনের উপর থেকে ইট পড়ে এক চা দোকানি মারা গেছেন। আবহাওয়া অফিস জানিয়েছেন, দক্ষিণা বায়ু প্রবাহের সঙ্গে ও উত্তর পশ্চিম বায়ু প্রবাহের সংমিশ্রণের কারণে এই ঝড়ের সৃষ্টি হয়েছে। এর উৎপত্তি ভারতের পশ্চিমবঙ্গে। আবহাওয়া অফিস আরও জানায়, আগামী 3 দিন এরকম ঝড় বৃষ্টি আরও বয়ে যেতে পারে। বৃষ্টির কারণে যানজটের সৃষ্টি হওয়ায় বিপাকে পড়েন রাজধানীর অফিস ফেরত মানুষ। দর্শক, কালবৈশাখীর কারণে রাজধানীর বিভিন্ন রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে কাকরাইল এলাকায় আছেন সহকর্মী সালাউদ্দিন সুমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমন। মামুন, আকস্মিক ঝড় এবং এর পাশাপাশি বৃষ্টি, এরপরে রাস্তায় ব্যাপক যানজট দেখা দিয়েছে। পাশাপাশি ঝড়ের কারণে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে গাছ ভেঙে পড়ে আছে এখানে, এ কারণে কিন্তু যান চলাচলে ব্যাঘাত ঘটছে, বড় যানবাহন যেতে পারছে না। আমরা সামনে একটি বিআরটিসির বাস দেখতে পাচ্ছি এবং তার পরেই আরও কিছু গাড়ি রয়েছে। সেই এলাকায় কিন্তু এই অবস্থাতে সামনের
রাস্তা যেটি সেটা, এবং এর পাশাপাশি যে কাকরাইল যে মসজিদ রয়েছে, মসজিদের পাশের এলাকায় কিন্তু এই অবস্থাটি আমরা দেখতে পাচ্ছি। একেবারে পার ঘেঁষে যে রাস্তা, সেখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা গাছ পড়ে থাকতে দেখলাম, তার পাশাপাশি আরও একটি গাছ আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার উপর পড়ে আছে। সে কারণে কিন্তু এই রাস্তা দিয়ে যে যানবাহনগুলো স্বাভাবিকভাবে চলাচল করে, সেই গাড়িগুলো এই রাস্তা থেকে ঘুরে অন্য বিকল্প রাস্তা ব্যবহার করার চেষ্টা করছে। তবু কিছু গাড়ি দু একটি করে সামনে এগিয়ে যাচ্ছে। আমরা জেনেছি এখানে যে লোকজন সামনে দিয়ে আসছেন, তারা কিন্তু বলছেন সামনে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে বিশাল একটি গাছ এখানে উপরে গেছে, একেবারে অনেক পার হতে পারছেন সে ধরনের খবরাখবর কিন্তু আমাদের কাছে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে বিশাল একটি গাছ এখানে উপরে গেছে, একেবারে অনেক বড়। আমরা দেখতে পাচ্ছেন ক্যামেরায় যে আসলে এটি কাণ্ড নাকি একেবারে উপরে গেছে, সে বিষয়টি আমরা বুঝতে পারছি। এইমাত্র দেখলাম যে আসলে এই গাছটির একটি বড় কাণ্ড ভেঙে পড়েছে সে রাস্তার মাঝখানে, সে কারণেই কিন্তু যান চলাচলে বিঘ্ন ঘটছে। এই ছিল এখান থেকে যে আকস্মিক ঝড় এবং বৃষ্টি পরবর্তী সর্বশেষ খবরাখবর। দর্শক, কালবৈশাখীর কারণে রাজধানীর বিভিন্ন রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে এবং সে খবর জানাতে কাকরাইল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সালাউদ্দিন সুমন। উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ১০৬টি উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এর আগে ভোট গ্রহণের সময় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়, এতে আহত হন 10 জন। এদিকে কুমিল্লার বুড়িচং ও তিতাসে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এরপরই তিতাস উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। রোববার সকালে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হলেও দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার একটি কেন্দ্রে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 3 পুলিশ সদস্য সহ আহত হন 10 জন। জাল ভোট মনে করেন বাক্সের মধ্যে ফালাবার জন্য, তার জন্য মোটরসাইকেল প্রদীপের পোলাপানে বাধা দিছে, যার কারণে হেরা মোটরসাইকেল গেঞ্জি যারা পরন আছে তাদেরকে মারধর করছে। ভোট শুরুর কিছুক্ষণ পর দুপুরে কুমিল্লার তিতাস উপজেলার একটি কেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেন ফকিরকে লাঞ্ছিত করেন এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। এর জের ধরে দুপক্ষের ধস্তাধস্তি হয়। দুপুরের দিকে আরও কয়েকটি কেন্দ্রে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে তিতাস উপজেলার নির্বাচন স্থগিত করা হয়। এছাড়া বুড়িচং উপজেলায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আরও 4টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এতে আহত হন অন্তত 3 জন, আটক করা হয় 1 জনকে। ফেনী সদরের 127টি কেন্দ্রের সবগুলোতেই ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ইভিএমে খুব সহজেই ভোট দিতে পেরে খুশি ভোটাররা। উচ্চ আদালতের নির্দেশে দ্বিতীয় ধাপে স্থগিত হওয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল 4টা পর্যন্ত। এছাড়া নারায়ণগঞ্জ, নরসিংদী ও পিরোজপুর সহ দেশের বিভিন্ন উপজেলায় চতুর্থ ধাপে ভোট গ্রহণ হয়। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। জ্বালানি খাতের দুর্নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন উচ্চ আদালত। আদালত বলেছেন, পেট্রোবাংলা এবং তিতাসের দুর্নীতি 50% কমানো গেলে নতুন করে গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন পড়বে না। এ খাতের দুর্নীতি প্রতিরোধে দুদকের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আদালত। গ্যাসের দাম বৃদ্ধির প্রক্রিয়ার বিরুদ্ধে ক্যাবের করা রিটের শুনানিতে উঠে আসে এসব বিষয়। আবাসিক সহ বাণিজ্যিক খাতে গ্যাসের দাম বাড়ানো নিয়ে গণশুনানি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। শুনানিতে আবাসিক 1 চুলা গ্যাসের দাম 750 টাকা থেকে বাড়িয়ে 1350 এবং 2 চুলা 800 টাকা থেকে বাড়িয়ে 1440 টাকা করার প্রস্তাব করেছে গ্যাস বিতরণ কোম্পানিগুলো। এ দাম বাড়ানোর প্রক্রিয়া গণবিরোধী ও বেআইনি দাবি করে উচ্চ আদালতে রিট করেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। রোববার এ রিটের শুনানিতে উঠে আসে জ্বালানি খাতের দুর্নীতির বিষয়টি। আদালত বলেন, পেট্রোবাংলা এবং তিতাসের দুর্নীতি অর্ধেক কমানো গেলে নতুন করে গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন পড়বে না। দুর্নীতি যদি 50% হলেও কমানো যেত, তাহলে আজকে গ্যাসের দাম বৃদ্ধি করা কিংবা সরকারকে যে ভর্তুকি দিতে হচ্ছে আজকে, সেই ভর্তুকি দেওয়ার কিন্তু ঘটনাগুলো ঘটতো না। দুদকের প্রতিবেদনে উঠে আসছে পেট্রোবাংলা নিজেই দুর্নীতিগ্রস্ত, তাহলে তারা তাদের যে লাইসেন্সি যারা আছে তাদের দুর্নীতি তাহলে কিভাবে তারা ঠেকাবেন? শুনানিতে প্রশ্ন ওঠে এলএনজি আমদানি নিয়েও। প্রতি ইউনিট এলএনজি ভারত যেখানে $6 কিনছে, বাংলাদেশ কেন $10 কিনছে সে বিষয়টিও বিইআরসির কাছে জানতে চেয়েছেন উচ্চ আদালত। ইন্টারন্যাশনাল টেন্ডারের মাধ্যমে এলএনজিটা আমদানি করা হয়,
সেটা কখন আমদানি করা হয়েছে, তখন ইন্টারন্যাশনাল প্রাইস কত ছিল, সব কিছু বিবেচনায় নিয়ে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে বাংলাদেশ আদৌ বেশি পরিশোধ করেছে এলএনজি প্রাইস বা কম পরিশোধ করেছে। পেট্রো বাংলা বা কারোরই সেই ক্ষমতা নাই যে দুর্নীতি দমন কমিশন কোনো বিষয়ে ইনকোয়ারি করবে আর সেটা তারা ধামাচাপা দিয়ে রাখবে বা তারা সহযোগিতা করবে না। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন এ খাতের দুর্নীতির বিষয়ে উচ্চ আদালতের বক্তব্যই সঠিক। আশাবাদী হলাম যে এ জাতি অন্তত গ্যাস খাত এবং জ্বালানি খাত দুর্নীতিমুক্ত হবে। আইনসম্মতভাবে গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে বিইআরসিকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। ও আমাদের থেকে অনেক বেটার। আমরা খুবই গর্বিত যে সে আমাদের ক্লাসের একজন ক্লাসমেট। অনেকভাবে আমরা সাহায্য করি। দেখবেন সংবাদের শেষাংশে। বগুড়ায় একটি গোডাউন থেকে প্রায় কোটি টাকার সরকারি ওষুধ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত এক ওষুধ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পুলিশ আরও জানায়, দুপুরে শহরের মফিজ পাগলার মোড় এলাকায় রবিন ট্রেড ইন্টারন্যাশনাল নামে ওষুধের একটি গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে সরকারি হাসপাতালের বরাদ্দকৃত বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়। এই ঘটনায় দোকান মালিক মিজানুর রহমান রবিনকে আটক করা হয়েছে। জব্দ হওয়া ওষুধের বাজার মূল্য প্রায় কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। সরকারি ওষুধ বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন। দুটি হাত দুটি পা নেই, তারপরও থেমে নেই অদম্য কিশোরী সাফিয়া। বাবা মায়ের কোলে চড়ে নবম শ্রেণীর ছাত্রী সাফিয়া প্রতিদিন যায় স্কুলে। শারীরিক প্রতিবন্ধকতাও হার মেনেছে তার প্রবল ইচ্ছে শক্তির কাছে। লক্ষ্য বিশ্ববিদ্যালয়ে পড়ার। আব্দুল আহাদের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। সাফিয়ার স্কুলে যাওয়ার প্রস্তুতি চলছে। স্কুলের পোশাক পরানোর পর চুলের পরিচর্যার কাজও সারছেন মা হোসনে আরা খাতুন। তারপর সাফিয়াকে কোলে নিয়ে স্কুলের পথে রওনা হন বাবা আজমল হোসেন। সিলেট পিডিবি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী সাফিয়া। দুটি হাত ও দুটি পা নেই জন্ম থেকেই, তাই তার সকল কাজের ভরসা বাবা মাই। স্কুলেও তার জন্য বিশেষ চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। স্কুলের পুরোটা সময় কাটে এই চেয়ারে বসেই। ছুটি হলে আবারও মা এসে কোলে করে নিয়ে যান বাসায়। অফিস থেকে এসে আব্বু নিয়ে যান। স্কুলে ক্লাস করি, আমার ক্লাসমেট বন্ধুরা টিচাররা সবাই অনেক হেল্প করেন। পড়াশোনা খুব ভালো, কষ্ট আর কি। স্কুলে নিয়ে হওয়া প্রতিদিন নেওয়া যায় না, মেঘ বৃষ্টি আসে, রিক্সা পাওয়া যায় না। শারীরিক প্রতিবন্ধকতার কারণে শুরুতে কোনো স্কুলে ভর্তি নিতে চায়নি সাফিয়াকে। এখন সে শিক্ষকদের মধ্যমণি। কয়েকটা স্কুলে গেছি, তারা রাখতে চায় না। পরে রাধারানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওখানে যোগাযোগ করলাম, তারাই ওকে রাখছে। 5 জন স্টুডেন্ট যদি অঙ্ক করে দিতে পারে, তার মধ্যে সে একজন। আমি কিন্তু এই জন্য প্রাউড ফিল করি। অদম্য এই কিশোরী শুধু পড়াশোনায় নয়, কম্পিউটার চালনাতেও পারদর্শী। তার এগিয়ে চলাকে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবেই দেখছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। আমরা দুইজন তো কাজিন আর সাথে ওর ক্লাসমেট। ওকে অনেকভাবে আমরা সাহায্য করি, আর ওর কখনো কোনো অসুবিধা হয় না, সাথে যেহেতু আমি আসি। ও আমাদের থেকে অনেক বেটার। আমরা লেখাপড়া অনেক সময় আমরা যে লেখাপড়াগুলো পারি না, ও আমাদের থেকে বলে দেয়। আমরা খুবই গর্বিত যে সে আমাদের ক্লাসের একজন ক্লাসমেট। দুটো হাত না থাকায় আঁকতে সমস্যা হবে, এজন্য বিজ্ঞান বিভাগে ভর্তি হতে পারেনি। শুরুতে মন খারাপ হলেও এখন মানবিক বিভাগেই উচ্চশিক্ষা শেষে শিক্ষক হবার স্বপ্ন দেখছে সাফিয়া। আমি তো স্বাভাবিক মানুষের মতন নই, তাই আমি চাই যে শিক্ষক হতে আর ছাত্রছাত্রীদের মানুষের মতো মানুষ গড়ে তুলতে, আর বাংলাদেশকে একটি উন্নত দেশে নিয়ে যেতে চাই। একমাত্র সন্তান সাফিয়াকে বিদেশে নিয়ে কৃত্রিম হাত পা লাগাতে চান বাবা মা, এজন্য সরকারি সহায়তাও চান তারা। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কাল বৈশাখী ঝড়। পল্টনে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে একজনের মৃত্যু, গাছ পড়ে সড়কে যানজট। 12-14টা সিঁড়ি যাওয়ার কোনো সুযোগই ছিল না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছিল। ঘুমাতে অন্ধকার, চোখ কিচ্ছু দেখা যায় না। রাজধানীর বনানীতে আগুনের ঘটনায় গণশুনানিতে বেঁচে ফেরাদের বিভীষিকাময় অভিজ্ঞতার বর্ণনা। এফআর টাওয়ারের জমির মালিক সহ 2 জন 7 দিন করে রিমান্ডে। বহুতল ভবনে কাল থেকে অভিযান। শিল্পে ব্যাংক ঋণের উচ্চ সুদের হারের কড়া সমালোচনা প্রধানমন্ত্রীর। জাতীয় শিল্প মেলার উদ্বোধন করে বললেন, সময় মতো ঋণ পরিশোধ করাও উদ্যোক্তাদের দায়িত্ব।
স্বাধীনতা দিবসের আলোচনা সভায় জিয়াউর রহমানের নাম না বলায় ডক্টর কামালের বিরুদ্ধে বিএনপি কর্মীদের ক্ষোভ, স্লোগান। এবং চতুর্থ ধাপের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। তিতাসে নির্বাচন স্থগিত, 106 উপজেলায় চলছে ভোট গণনা। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।